হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের MA ফার্স্ট সেমিস্টারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিস্টেন্স মোডে তোমাদের যে CC 1.4 পেপার যে আছে তোমাদের, তো সেই পেপারে তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছে তারই একটি প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমরা পারলে তোমরা কিন্তু লিখে নিতে পারো যে ইতিহাস সম্পর্কে যে ভিকর ধারণা তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই যে প্রশ্নটি তার উত্তর আলোচনা করব। অর্থাৎ তোমাদের CC 1.4 যে 3 নম্বর প্রশ্নটি আছে অ্যাসাইনমেন্টের, তো সেই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্যারা, গিয়ান বাতিস্তা ভিকো হলেন একজন সুশিক্ষিত এবং প্রতিভাবান ঐতিহাসিক। সমকালে প্রচলিত প্রভাবশালী দেকার্টপন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি ইতিহাস এবং ঐতিহাসিক প্রক্রিয়ার সম্পর্কে নিজস্ব মতামত গড়ে তোলেন। মার্কস ও অ্যাঙ্গেলস তার তত্ত্ব দ্বারা প্রভাবিত হন। বিংশ শতাব্দীতে তার প্রভাব অক্ষুণ্ণ ছিল। ক্রোচে টয়েনবি ভিকোর তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছিল। 1725 খ্রিস্টাব্দে প্রকাশিত নিউ সায়েন্স গ্রন্থে ভিকো তার ইতিহাস দর্শন ব্যাখ্যা করেছেন। তার মতে মানুষের ইতিহাসে প্রগতির ব্যাখ্যা করা যায় এই দর্শনের সাহায্য নিয়ে। প্রগতির প্রকাশ ঘটে আইন, শাসন, সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির মাধ্যমে। মানব জীবনে তিনি 3টি জিনিসকে গুরুত্ব দেন: জ্ঞান, ইচ্ছা ও শক্তি। সব কিছু আবর্তিত হয় এই 3টি বিষয়কে কেন্দ্র করে। তিনি দেকার্ট তত্ত্বকে বাতিল করে নিজের মতো করে ইতিহাসের পদ্ধতি নির্মাণ করেন। আসবো পরের প্যারা। নতুন মানবতাবাদী দর্শনের প্রবক্তা ভিকো 1668 খ্রিস্টাব্দে নেপাল শহরে এক দরিদ্র পুস্তক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। ইতিহাস ও আইনশাস্ত্রে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। 1694 সালে তিনি নেপাল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। ঠিক আছে, এখানে স্পেলিংটা মিস হয়, লিখবে ডিগ্রি লাভ করেন। 1699 থেকে 1741 সাল পর্যন্ত তিনি নেপাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। কর্মক্ষেত্রে তিনি সফল লাভ করেননি। কাঙ্ক্ষিত আইনের অধ্যাপকের পদ তিনি পাননি। তবে আইন, ভাষাতত্ত্ব ও ইতিহাসের ক্ষেত্রে তিনি মৌলিক গবেষণামূলক কাজ চালিয়ে যান। তার রচিত গ্রন্থগুলির উল্লেখযোগ্য গ্রন্থ হল দ্য মেথড অব দ্য স্টাডিজ অফ আওয়ার টাইম। ভিকো জ্ঞানদীপ্তির যুগের তত্ত্বের বিরোধিতা করে ইতিহাসের ওপর গুরুত্ব আরোপ করেন। আসবো আমরা নেক্সট প্যারা বা পরের প্যারাতে। দেকার্তের জ্ঞান তত্ত্বের তিনি বিরোধিতা করেন, যার ভিত্তি ছিল গণিতশাস্ত্র ও প্রকৃতি বিজ্ঞান। দেকার্তের তত্ত্বে শিল্প, আইন, ইতিহাস প্রভৃতি বিষয় গুরুত্ব পায়নি। দেকার্ত ইতিহাসকে দেখেছিলেন গল্প ও আজগুবি কাহিনীর সমষ্টি হিসাবে। ভিকো ইতিহাস সম্পর্কিত এই ধারণার বিরোধিতা করে বললেন, ইতিহাস হলো সামাজিক বিবর্তনের কাহিনী। তিনি আরও বললেন, জ্ঞানের রাজ্যে প্রবেশের চাবিকাঠি একটি নয়, একাধিক ঐতিহাসিক নিজস্ব পদ্ধতি অনুসরণ করে অতীত সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেন। তার মতে ইতিহাসের বিষয় হলো মানুষের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড প্রাকৃতিক কর্মকাণ্ড থেকে পৃথক। পৃথক পদ্ধতি অনুসরণ করে ঐতিহাসিক সত্যে পৌঁছানো যায়। ভিকো ইতিহাস ও প্রকৃতি বিজ্ঞানকে পৃথক করে দেন। উভয়ের পৃথক সত্তার কথা বলেন। চিন্তার ইতিহাসে এটি এক বড় ঘটনা। আসবো পরের প্যারা। ভিকোর শ্রেষ্ঠ অবদান হলো ঐতিহাসিক পদ্ধতি প্রবর্তন। তিনি কখনো বলেননি বর্তমানের আলোকে ইতিহাসের ব্যাখ্যা করতে হবে। এতে অতীত ও বর্তমানের মধ্যে বিভাজন রেখা মুছে যাওয়ার সম্ভাবনা থাকে। হবসের মতে দার্শনিকদের মত তিনি অনুসরণ করেননি। এরা বলেছিলেন মানব প্রকৃতির যুগ যুগান্তর ধরে অপরিবর্তিত থাকে। এই তত্ত্বের তিনি বিরোধিতা করেন। ভিকো মনে করেন এগুলি হলো উপকথা ও লোকশ্রুতি, যা অতীতের সঠিক ইতিহাসের সন্ধান দেয় না। ইতিহাসকে বোঝা যায় ঐতিহাসিক পদ্ধতিতে পূর্বকল্পিত ধারণা বা অবরোহ পদ্ধতিতে ইতিহাস বোঝা যায় না। আদিম অসভ্য বর্বর মানুষ ধীরে ধীরে প্রকৃতিকে জয় করে সভ্যতা গড়ে তুলেছে।
বিবর্তনবাদী ধারণা অনুসরণ করে অতীতকালকে বুঝতে হয়। ভিকো ধারণাকে এজন্য জেনেটিক আখ্যা দেওয়া হয়েছে। অপরিবর্তনীয় মানব চরিত্রের ধারণাকে বাতিল করে ভিকো ইতিহাসের নতুন দুয়ার উন্মুক্ত করে দিলেন। আসবো আমরা নেক্সট প্যারা বা পরের প্যারাতে। ভিকো ইতিহাসের চক্রাকার আবর্তন তত্ত্বের কথা বলেছেন। এই আবর্তন ক্রমশ স্তরে আরোহণ করে। মনুষ্য সমাজের সব বৈশিষ্ট্য পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এবং সমন্বিত। একটি যুগের সঙ্গে তার ধর্ম, শিল্প, সমাজ, আইন, আচরণ, অর্থনৈতিক ব্যবস্থা সব ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। ভিকো বললেন, এই মনুষ্য সমাজ পরিবর্তনশীলের বিকাশও অবক্ষয় ঘটে। ইতিহাসে তিনি 3টি যুগ প্রত্যক্ষ করেছেন: দেবতা, বীরনায়ক ও সাধারণ মানুষ। দেবতাদের যুগে মানুষ প্রকৃতিকে ভয় পেত। পরিবার ছিল পিতৃতান্ত্রিক। প্রকৃতি ভীতি থেকে ধর্মের উদ্ভব হয়। পরবর্তী যুগ হলো বীর নায়কদের যুগ। বীর নায়করা অভিজাততান্ত্রিক শাসন কায়েম করে আভ্যন্তরীণ বিদ্রোহ এবং বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করেছিল। তৃতীয় যুগ হলো সাধারণ মানুষের যুগ। সেখানে শ্রেণীদ্বন্দ্ব ছিল। কৃতদাসরা অধিকার লাভের লড়াই শুরু করেছিল। সামাজিক রীতিনীতির পরিবর্তন ঘটেছিল। এ যুগে গণতন্ত্র স্থাপিত হয়, কিন্তু দুর্নীতি ও অপদার্থতা সমাজে ভাঙন নিয়ে আসে। যুদ্ধ বা গৃহযুদ্ধের মধ্য দিয়ে আবর্তনের শেষ হয়। চক্র আবার বর্বর যুগের দিকে আবর্তিত হয়। নতুন করে আবর্তন শুরু হয়। আসবো নেক্সট প্যারা। ভিকো ঐতিহাসিকের 5টি ভ্রমের উল্লেখ করেন এবং এগুলির ক্ষতিকর প্রভাব নিরাপদ দূরত্বে থাকার জন্য তিনি ঐতিহাসিকদের পরামর্শ দেন। প্রথম ভ্রম হলো যে বিষয়ে এবং যে কালের উপর গবেষণা তাকে অতিরঞ্জিত করে দেখানো হলে গবেষকদের মানসিক প্রবণতা। দ্বিতীয় ভ্রম হলো প্রত্যেক দেশের ঐতিহাসিক নিজের দেশকে গৌরবান্বিত করেন। তৃতীয় ভ্রম হলো ঐতিহাসিক ধরে নেন যাদের কথা তিনি লিখছেন তারাও তার মতো বুদ্ধিজীবী। চতুর্থত, ঐতিহাসিকরা ভুল করেন যখন দুই জাতির মধ্যে সমীচীন তা একই ধরনের সংগঠন প্রভৃতি পাওয়া যায়। এই পরিস্থিতিতে ঐতিহাসিকরা সহজে সিদ্ধান্ত নেয় যে একে অপরের দ্বারা প্রভাবিত হয়েছে। এবং পঞ্চমত, ইতিহাস ধরে নেয় অতীতের মানুষ অনেক বেশি জানত, সেগুলি থেকে উপাদান নিয়ে ইতিহাস রচনা করা যায়। ভিকো মনে করেন প্রাচীনকালের মানুষের রেখে যাওয়া তথ্যকে নিশ্চিত গ্রহণ করার কোনো কারণ নেই। আসবো আমরা নেক্সট প্যারা। পরের প্যারা দেখো, ভিকো শুধু ঐতিহাসিকদের সাবধানবাণী করেই থেমে থাকেননি। তিনি গবেষণা বিষয়ে কিছু কিছু নতুন কৌশলের কথা বলেন। তিনি উপাদানের উপর সম্পূর্ণ নির্ভর না করে কিভাবে ইতিহাস লেখা যায় তার নির্দেশ দিয়েছেন। তিনি দেখালেন যে ভাবাতত্ত্বের মাধ্যমে অতীত আবিষ্কারের প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি পৌরাণিক কাহিনীমালা ব্যবহারের উপর জোর দেন। গ্রিক ও রোমানদের উপকথায় ভিকো দেখেছিলেন তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনের কাহিনী। তিনি ইতিহাসের উপাদান হিসাবে পুরানো ঐতিহ্য, রূপকথা, লোককাহিনী, গান, ছড়া প্রভৃতি ইতিহাস রচনার কাজে লাগানোর কথা বলেছেন। ইতিহাস চর্চার ক্ষেত্রে ভিকোর উল্লেখযোগ্য অবদান হলো যে তিনি সপ্তদশ শতকের শেষ দিকের ঐতিহাসিকরা যে সমালোচনামূলক পদ্ধতি গড়ে তোলেন, ভিকো তাকে আরও উন্নতি সাধন করেন। তিনি দেখান যে ইতিহাস চিন্তা গঠনমূলক এবং সমালোচনাকর উভয়ই হতে পারে। তাছাড়া তিনি নিশ্চিত উপাদানের উপর পূর্ণ নির্ভরশীলতা থেকে মুক্ত করেন। ইউরোপীয় চিন্তার জগতে এক স্মরণীয় ব্যক্তিও ছিলেন ভিকো। দুর্ভাগ্যের বিষয়, তার অসাধারণ প্রতিভা 2 পুরুষ ধরে কেউ উপলব্ধি করতে পারেনি। তো এই ছিল তোমাদের সিসি 1.4 যে অ্যাসাইনমেন্ট তোমাদের ছিল তার উত্তর আলোচনা করলাম। কিছু বানানের স্পেলিং তোমাদের ভুল আছে, একটু আমি তোমাদের ভয়েস ঠিক করে দিয়েছি আমি। তো তোমরা একটু পারলে ঠিক করে নিবে। আর যদি কেউ MA পড়তে চাও ফার্স্ট সেমিস্টারে, তো তোমাদের ক্লাস চালু হয়ে গেছে, এখনও তোমাদের ভর্তি নেওয়া হচ্ছে। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু আমার জয় করতে পারো। আমি অফলাইনে শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইডের শোষণা কলেজ তার কাছে পড়ে থাকি। এবং
তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি তোমাদের সপ্তাহে 2 ঘন্টা ক্লাস করিয়ে থাকি, চাইলে তোমরা ডেমো 2টি ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই।